অস্ট্রেলিয়াতে একটা ছিমছাম বাড়িতে সুমনার নতুন সংসার। হ্যাঁ, সুমনা বিয়ে করেছে, তবে বিয়েটা ছিল নিজের আর তার সন্তানদের জন্য। কারণ আমরা মেয়েরা যত বড় বড় কথা বলি না কেন, আমাদের একজন অভিভাবকের খুবই প্রয়োজন। কারণ আমরা মেয়েরা খুবই আবেগপ্রবণ, তাই বিপদ আমাদের পেছনে ঘোরে। এই অভিভাবক আপনার বাবা, ভাই, স্বামী বা ছেলে। যেহেতু সুমনার বাবা বেঁচে নেই, আর ভাইও নেই, স্বামীও নেই, ছেলেটার বয়স কম, তাই তার একজন অভিভাবকের প্রয়োজন ছিল। তাই তো দ্বিতীয়বারের মতো বিয়ে করেছে মিনহাজ আহমেদকে। 2 বছর আগে তার স্ত্রী পরলোক গমন করেছে। তারপর থেকেই দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় থিতু হয়। নিজের ঘরের জানালার পাশে বসে চা খাচ্ছে সুমনা। মনে পড়ে গেল মিনহাজ আর তার প্রথম দেখা, অতীত। ঢাকার একটা ব্যস্ত রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে মিনহাজ আর সুমনা। নীরবতা ভেঙে সুমনাই নিজের কথা শুরু করলো। মিনহাজ সাহেব, আমি বেশি লুকোচুরি পছন্দ করি না। আমি বিয়েটা করছি শুধুমাত্র আমার আর আমার বাচ্চাদের মেরুদণ্ড শক্ত করতে। আমাদের একজন অভিভাবক দরকার। স্ত্রী হিসেবে আপনার সব চাহিদাও মেটাবো, কিন্তু আমার কাছে ভালোবাসার আশা করবেন না। 12 বছর একটা কাপুরুষ শয়তান প্রতারককে ভালোবেসে ঠকেছে, তাই আর এইসব অনুভূতি নিজের মনে জাগানোর সাহস নেই। এখন দেখেন আমাকে বিয়ে করলে আপনার পোষাবে কিনা। মিনহাজ হালকা হেসে বলল, আপনি আমার সাথে মানিয়ে নিতে পারলে আমার সমস্যা নেই। আমার একটি পরিবার দরকার, তাই আপনাকে আপনার বাচ্চা সহ বিয়ে করতে চাই। আমার বাবা মা নেই, 2টো বোন আছে, তারা যে যার সংসারে ব্যস্ত। স্ত্রী চলে যাওয়ার পর আমি অস্ট্রেলিয়াতে একাকিত্বের জীবন কাটাচ্ছি। কিন্তু 2 মাস আগে আমার হার্ট অ্যাটাক হয়। আমি বাসায় একা ছিলাম। ভাগ্যক্রমে সেদিন আমার পিএ অফিসিয়াল কাজে আমার বাসায় এসে আমাকে অজ্ঞান অবস্থায় পায়। সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ায় এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় সেই যাত্রায় আমি বেঁচে যাই। কিন্তু সেদিন আমি অনুভব করি আমার একটি পরিবার দরকার। আপনার দুলাভাই আমার বন্ধু হওয়ায় সে আপনার কথা আমাকে বলে। সুমনা কি মনে করে যেন জিজ্ঞেস করলো, আপনার স্ত্রী কিভাবে পরলোক গমন করেছেন? আসলে আমি নিজেই তাকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল সুমনা। কথার খেই যেন হারালো। আমার আর ভালো লাগছে না চৈতি, দম বন্ধ লাগছে এই সম্পর্কটাতে। এখন মনে হচ্ছে বিয়ে করেই ভুল করেছি। হতাশ কণ্ঠে বলল রিতা। কি বলিস? নিজেই তো ওই বুইড়াটাকে নাচতে নাচতে বিয়ে করলি, ও নাকি তোর ট্রু লাভ? হাসতে হাসতে বলল চৈতি। সত্যি বলতে বিয়ের আগে তাই মনে হতো। জহির সব সময় আমাকে সব বিপদ থেকে প্রোটেক্ট করতো, আমাকে আগলে রাখতো, আমার ছোটখাটো বিষয় খেয়াল রাখতো। ধর কখনো কাজের মাঝে যদি আমার বিরক্তি লাগলো, সাথে সাথে সে আমার মন ভালো করতে আমার পছন্দের বার্গার অর্ডার দিত। সবসময় আমাকে স্পেশাল ফিল করাতো। ও যখন আমার পাশে থাকতো আমার নিজেকে অনেক বেশি নিরাপদ মনে হতো। ও আমার পছন্দ অপছন্দ সবকিছুর প্রতি দৃষ্টি রাখতো। আমি বলেছিলাম আমার সমুদ্র পছন্দ। সে আমার জন্মদিনে আমাকে সেন্ট মার্টিন নিয়ে যায়, সৈকতে স্পেশাল ডেটের আয়োজন করে। চারপাশে কি সুন্দর লাইটিং করা ছিল। এরকম হাজার হাজার বার সে আমাকে স্পেশাল ফিল করিয়েছে। একদম বাচ্চাদের মতো কেয়ার করত। তার চলাচল, তার গোছানো কথাবার্তা সবকিছুই আমাকে মুগ্ধ করত। আমি তার প্রতি ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে পড়েছিলাম। বিয়ের পর কয়েক মাস সব ঠিক থাকলেও ধীরে ধীরে সব এলোমেলো হতে লাগলো। আমি আবিষ্কার করলাম যেই গোছানো মানুষকে আমি ভালোবেসেছিলাম ওটা মোটেও জহিরের আসল রূপ ছিল না। তুই জানিস চৈতি, টয়লেট করেও ফ্লাশ করতে ভুলে যায়। পরে আমি গেলে দেখি পুরো কমোডে ময়লা, আর গন্ধ তো আছেই। মাঝে মাঝে সে মনের ভুলে আমার ব্রাশ দিয়েই ব্রাশ করে ফেলে। তাই এখন আমি নিজের ব্রাশ লুকিয়ে রাখি। গোসল করে ভেজা গামছা বিছানায় ফেলে রাখে, ঘর অগোছালো করে রাখে, বিছানায় বসে টিভি দেখতে দেখতে খায়, আর পুরো ঘর নোংরা করে রাখে। দিনে না হয় বুয়া এসে কাজ করে দেয়, রাতে আমাকেই করতে হয়। তার উপর আবার 2 দিন পর পর তার শরীর খারাপ হচ্ছে। সারাদিন নাক দিয়ে ফ্যাস ফ্যাস করে সর্দি পড়ে আর জ্বরের কোকায়। ঘেন্নায় আমার গা গুলায়। কয়েক মাস আগে তো আবার ডায়রিয়া হলো। ভাইরে ভাই, সে কি গন্ধ ঘরে! ওকে দেখতে এখন 70 বছরের বুড়ো মনে হয়। আমি শারীরিকভাবেও স্যাটিসফাইড না। আর ঘোরাঘুরি, সেটা আমার জন্য স্বপ্ন। অফিসে ওর ডিমোশন হয়েছে, মেবি চাকরিটাও থাকবে না। পরের মাস থেকে একটি বুয়াও আসবে না, কারণ টাকার সংকট। বিয়ের পর আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম জহির তো আছে, কিন্তু এখন দেখি আমি নিজের মেকআপের জিনিসপত্র ঠিকভাবে কিনতে পারছি না। বিয়ের আগে জহির আমাকে কেয়ার করতো, আর এখন আশা করে যে আমি ওর দাসী হয়ে থাকবো, ওর সেবা যত্ন করব, ওর জন্য 3 বেলা খাবার বানাবো। পারবো না এইসব করতে চৈতি, আমার দ্বারা এইসব সম্ভব না। মন খারাপ করে বলল রিতা। বিয়ের এই কয়েক মাসে এই অবস্থা? তাহলে ভাব, জহিরের প্রথম স্ত্রী 12 বছর কিভাবে সংসার করলো, কত স্যাক্রিফাইস করেছে সে নিজের সংসারের জন্য। আর তুই তার হাতে গড়া সেই সংসারটাই কেড়ে নিলি, এমনকি তার হাতে সাজানো বাসাটাও নিয়ে নিলি। আর এখন বলছিস জহিরকে ভালো লাগে না? তাচ্ছিল্য স্বরে বলল চৈতি। সুমনার কথা উঠতেই তেতে উঠল রিতা। হিসিয়ে বলল, খবরদার ওই মহিলার সাথে আমার তুলনা করতে আসবি না। ওর নিজের স্বামী আটকানোর মুরত ছিল না বলে ওর স্বামী আমার পেছনে আসছে। এমনকি আমি যদি জহিরকে লাথিও দিই তবুও সে এসে আমার পা চাটবে। কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। এটা আমার যোগ্যতা, আর এটাই সুমনার ব্যর্থতা। এখানে আমার কোনো দোষ নেই। বলেই উঠে চলে গেল রিতা। রিতার চলে যাওয়া দেখলো চৈতি। বিড়বিড়িয়ে বলল, আমি দোয়া করি রিতা, তোর এই অহংকার ভাঙুক। একটা মেয়ের সাজানো সংসার ভাঙার শাস্তি তুই যেন পাস। 2টো বাচ্চা থেকে তাদের বাবা কেড়ে নেওয়ার শাস্তি তুই যেন পাস।
মন থেকে দোয়া করি আমি। আমার স্ত্রী রূপন্তীর সাথে আমার পারিবারিকভাবেই বিয়ে হয়। ওর বয়স কম ছিল, সবে 17, কিন্তু পড়াশোনার প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। আমিও ওকে সেই সুযোগ দিলাম। এরই মধ্যে আমাদের মেয়ে প্রিয়া পৃথিবীতে আসলো। প্রিয়ার ভালো ভবিষ্যতের কথা ভেবে আমি অস্ট্রেলিয়াতে চলে আসলাম। সময় যেতে লাগলো। একদিন হুট করেই বাংলাদেশ থেকে খবর এলো আমার মেয়ে নিখোঁজ। আমি আর দেরি না করে দেশে ফিরে গেলাম। 7 দিন পর আমার মেয়ের খণ্ডিত পাওয়া গেল। সেদিন আমি পাগলের মতো কেঁদেছিলাম। তারপর নিজেকে ঘরবন্দি করে ফেললাম। এইভাবে পুরো একটা মাস কেটে গেল, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমার স্ত্রী একদম স্বাভাবিক, তার মাঝে কোনো কষ্ট নেই। উল্টো সে আমাকে বোঝাচ্ছে অস্ট্রেলিয়াতে ফিরে যাওয়ার জন্য। আমার সন্দেহ লাগলো। আমি গোপনে পুলিশকে এ বিষয়ে জানালাম। তারপর তদন্ত করে পাওয়া গেল আমার স্ত্রীর পরকীয়ার বিষয়ে আমার মেয়ে জেনে গিয়েছিল। মেয়ে আমাকে সব জানাতে চেয়েছিল, আর এই জন্যই আমার স্ত্রী আর তার প্রেমিক নির্মমভাবে আমার বাচ্চাটাকে ফেলে। পেপারেও উঠেছিল এই ঘটনা। রূপন্তীকে জেলে নেওয়ার পরেও আমার রাগ কমেনি। তাই আমার ওই পুলিশ বন্ধুর সহায়তায় আমিও জেলে ঢুকি। এরপর নিজের হাতে ওর মুখে ঢেলে দেই। পরবর্তীতে টাকা দিয়ে মিথ্যে রিপোর্ট বানানো হয় যে রূপন্তী হার্ট অ্যাটাকে চলে গেছে। এখন আপনি বলুন সুমনা, আমি কি ভুল করেছি? সুমনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মিনহাজ। সুমনা মিনহাজের দিকে তাকিয়ে হালকা হেসে উত্তর দিল, মোটেও না। এর চেয়েও করুণ মৃত হলে আমার আত্মাটা শান্তি পেত। যেই মা নিজের স্বার্থে নিজের গর্ভজাত সন্তান এত হিংস্রভাবে মেয়ে ফেলতে পারে, সেই মা কোনো ক্ষমাই ডিজার্ভ করে না। মিনহাজ, জহির তোমার HIV পজিটিভ। কথাটা শোনা মাত্রই জহিরের গলা শুকিয়ে গেল। কিভাবে কি হলো? তার মাথা কাজ করছে না। কাঁপা কাঁপা গলায় ডাক্তারকে জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব ডক্টর? যদি আপনি কোনো এইডস রোগীর ব্যবহৃত ব্লেড, রেজার, সূচ ব্যবহার করেন বা আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করেন, আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তবেই আপনি এই রোগে আক্রান্ত হবেন। কিন্তু আমি তো এসব করিনি। তা তো জানি না আমি। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসেছে জহির, কিন্তু পা যেন তার চলছেই না। কি থেকে কি হয়ে গেল? কিভাবে হলো এসব? মাথা কাজ করছে না তার। আর রিতা, সে তো এই কথা জানতে পারলে সাথে সাথেই তাকে ছেড়ে দিবে। একেবারে নিঃস্ব হয়ে যাবে জহির। প্রথম স্ত্রী সন্তানরা নেই, চাকরি নেই, টাকা নেই। এখন যদি রিতাই না থাকে। ঘামতে শুরু করলো জহির। কাঁপা কাঁপা শরীরে বসে পড়লো ফুটপাতে। চোখের সামনে ভাসতে লাগলো তার জীবনের শুরু থেকে এখন অবধি ঘটা পুরো ঘটনা। নিজে পছন্দ করে বিয়ে করেছিল সুমনাকে। সংসারে তখন অনেক অভাব, কিন্তু সুমনা কিভাবে যেন সব মানিয়ে নিয়েছিল। কোনো আলাদা চাহিদা ছিল না তার। কোনোদিন মুখ ফুটেও বলতো না আমাকে একটি শাড়ি কিনে দাও। উল্টো জহিরের যখন প্রথম চাকরিটা চলে যায়, তখন তার মায়ের দেওয়া 1 ভরির গলার চেনটা বিনা বাক্যে বেচে দিল। সেই চেন বিক্রির টাকায় 6 মাস চলেছিল। খুঁজে দেখলে এরকম হাজারটা ঘটনা সামনে চলে আসবে, যেখানে সুমনা নিজের হাজার হাজার শখ আহ্লাদ, শখের জিনিস বিসর্জন দিয়েছে শুধুমাত্র সংসারের পেছনে। তার ইনকাম বাড়ার পরেও সুমনা কোনোদিন বাড়তি খরচ করেনি। টাকা জমিয়েছে একটি নিজের সুন্দর বাসা বানাতে। কতই না সুখের সংসার ছিল তার। কিন্তু জহির কি করলো? নিজের স্ত্রী সন্তানদের সাথে প্রতারণা করলো। রিতাকে পেতে স্ত্রী সন্তানকে ছাড়লো। এমনকি সুমনা আর বাচ্চাদের উপর থেকে আশ্রয়টাও কেড়ে নিল। বাবা হিসেবেও সে ব্যর্থ। তার আপন সন্তানরাও তাকে ঘৃণা করে। কিন্তু যেই রিতার জন্য সে এত অন্যায়, এত পাপ করলো, সেই রিতা তাকে কোনোদিনও ভালোবাসেনি। সে ছিল রিতার চাহিদা পূরণের মেশিন। যখন দেখলো সেই মেশিনটা আর কাজে দিচ্ছে না, টাকা বিলাসিতা দিতে পারছে না, তখনই তার আসল রূপটা বেরিয়ে আসলো। জহির মনে মনে ভাবলো, পাপ তো সে একা করেনি, রিতাও সে পাপের সমান ভাগিদার। একজন নারী হয়ে আর একজন নারীর ঘর ভেঙেছে, ইচ্ছে করে মাথার আশ্রয় কেড়ে নিয়েছে, সন্তানদের থেকে তাদের বাবাকে আলাদা করেছে। শাস্তি তো রিতারও প্রাপ্য। মনে মনে নতুন খেলার ছক কষলো জহির। জহির, তোমার সাথে আমার জরুরি কথা আছে, নির্লিপ্ত কণ্ঠে বলল রিতা। ডিভোর্স চাও? তাচ্ছিল্য হেসে বলল জহির। বুঝতে পেরেছ যেহেতু ভালো। আমার দম বন্ধ লাগছে তোমার এই সংসারে। আমি একটু শান্তিতে বাঁচতে চাই জহির। অট্টস্বরে হেসে উঠল জহির। তারপর বলল, শান্তি চাও? যাও, চলে যাও। কিন্তু আমার প্রথম স্ত্রী আর সন্তানদের ফিরিয়ে দিতে পারবে, যাদের আমি তোমার জন্য ছেড়েছিলাম? তুমি কোনো দুধে ধোয়া বাচ্চা নও জহির। যার সিদ্ধান্ত নিয়েছিলে নিজে নিয়েছিলে। আমি জোর করিনি তোমাকে। নিজেকে শেষ করে দেওয়ার হুমকি কে দিত রিতা? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল কে করতো? আমি কে ছিলাম? কেন তুমি আমার ওসব হুমকিতে পাত্তা দিয়েছিলে? কেন হুমকিতে নিজের সংসার ভেঙেছ? দোষী তুমি, আমি না। যাই হোক, কাবিনের 30 লাখ টাকা দিয়ে দাও। তুমি জানো রিতা, আমার কাছে 30 লাখ কেন, 50,000 টাকাও নেই। করুণ কণ্ঠে বলল জহির। সেটা আমার ব্যাপার না। এই বাসাটা আছে, এটা বিক্রি করে দাও। আচ্ছা দিব, কিন্তু তার বিনিময়ে চাই। বাঁকা হেসে বলল জহির। কি চাও? অবাক কণ্ঠে বলল রিতা। আজকের রাতটা। রাজি আমি। জহির আর কিছুই বলল না, এগিয়ে গেল রিতার দিকে। আজ 1 বছর হলো জহির আর রিতার ডিভোর্সের। রিতা এখন ব্যস্ত তার নতুন অফিসের বসকে পটাতে। কিন্তু রিতার শরীরের অবস্থা ভালো নেই। শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছে। জ্বর সর্দি লেগেই থাকে। রিতা ছুটি নিয়েছে। জ্বরটা বেড়েছে। হুট করেই কলিং বেলের শব্দে সে তড়িঘড়ি করে দরজাটা খুলল। তার নামে পার্সেল এসেছে। পার্সেল খুলতেই একখানা মেডিকেল রিপোর্ট চোখে পড়ল। নাম দেখলো জহিরের। তারপর রিপোর্টে চোখ বোলাতেই হাত পা কেঁপে উঠল তার। 1 বছর আগের রিপোর্ট। HIV পজিটিভ।
তার মানে বুঝতে বাকি রইল না রিতার। সেদিন জহির বিনিময়ে তার কাছে একটা রাত চেয়েছিল বটে, কিন্তু উদ্দেশ্য ছিল নিজের রোগ রিতার মাঝে দেওয়ার, আর সেটাই হয়েছে। রিতা ভয়ে আতঙ্কে হাউমাউ করে কাঁদতে লাগলো। এখন কি হবে তার? বাড়ি বিক্রির পর জহির তার গ্রামের বাড়িতে ফিরে গিয়েছে। বাসা বিক্রির ভালোই টাকা পেয়েছিল। ওখান থেকে 30 লাখ রিতাকে দিয়ে বাকি 50 লাখ জহিরের কাছে ছিল। ওগুলো ব্যাংকে রেখেছে। প্রতি মাসে যা মুনাফা আসে ওটা দিয়েই দিব্যি চলে যায়। কিন্তু শরীরটা দিন দিন আরো ভঙ্গুর হয়ে যাচ্ছে। দেখলে মনে হবে 80 বছরের বৃদ্ধ। তবু চলছে জীবন। চলুক, পাপ করেছে, শাস্তি তো পাবেই। 7 মাসের গর্ভবতী সুমনা। জীবনটা বেশ চলছে তার। মিনহাজ চমৎকার একজন মানুষ। বাচ্চারাও এখন খুব সুখী। মিনহাজকেই তারা নিজের বাবার মতো ভালোবাসে। ধীর পায়ে সুমনা জানালার পাশে এসে দাঁড়ালো। মনে মনে বলল, তুমি কোনোদিন জানতেই পারবে না জহির, তোমার শরীরে ওই ভাইরাস প্রবেশের মূল কারিগর আমি। সেদিন তোমার চায়ে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম নিজের কার্যসিদ্ধির জন্য। তারপর জানোই তো একজন মানুষ কিভাবে ওই ভাইরাসে আক্রান্ত হয়। আমি সুমনা। আমি যেমন ভালোবাসতে জানি, ভালোবেসে জীবন দিতে জানি, তেমনি ভাবে যাদের ঘৃণা করি তাদেরকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতেও জানি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ ইলোরা ফারদিনের লেখা অবহেলার দিনগুলি গল্পের শেষ পর্ব পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।